তোমাদের বাড়ির দূরত্ব বেশি নয়, চাইলে চলে যেতে পারো। হঠাৎ লুহানের প্রস্তাবে জানালার বাইরে চোখ ফেরালো রুমা। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ধূমপান করছে লুহান। রুমা নিস্তরঙ্গ কণ্ঠে বলল, আমার পৃথিবী খুব ছোট হয়ে এসেছে, কোথাও যাওয়ার ইচ্ছে নেই এখন আর। লুহান নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া টেনে নিয়ে শূন্যে ছেড়ে দিল। ধোঁয়াগুলো কুণ্ডুলি পাকিয়ে ভেসে ভেসে মিলিয়ে যেতে লাগলো হাওয়ায়। নিজের ইচ্ছায় অবাধ্য থেকে শুধু শুধু আমাদের দোষারোপ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছো কেন? মুক্ত হওয়ায় জীবনের অর্থ নয় লোহান স্যার, আমার জীবনের কোনো কিছুই অবশিষ্ট নেই। আর সব কিছুর জন্য দায়ী ছিলেন আপনি। সেদিন যদি আপনি আমাকে চুজ না করতেন তাহলে আমার জীবন এতটা বিভীষিকাময় হতো না। লুহান ধীরস্বরে বলল, যা হওয়া হয়েছে, বারবার আমাকে দোষারোপ করা বন্ধ করো। রুমা থামলো না। অবশ্য এই প্রসঙ্গ এলে সে থামেনি কখনো। আপনি আমাকে চুজ করার আগে কেউই করেনি, কেউ ফিরেও তাকায়নি আমার দিকে। আপনি তবে কেন চুজ করলেন? সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ছিল, তাদেরকে আপনার চোখে কেন পড়েনি? লুহান দাঁত কিরমিরিয়ে সিগারেট নিচে ছুঁড়ে পা দিয়ে পিষে ফেললো। গাড়ির গায়ে ঘুষি মেরে দিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, আর সেটা আমরাও আমারও ফার্স্ট টাইম ছিল। আমি চেয়েছিলাম ভার্জিন মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করতে। যখন শুনলাম কেউ আমাকে কখনো পছন্দ করেনি, তখন আমার খারাপ লেগেছিল। আমি তোমাকে সবচেয়ে বেশি টাকা দিয়ে সিলেক্ট করেছিলাম। তুমি তখন কিছু করনি, আর এখন যখন আমি ক্ষমা চাইছি তুমি ইগো দেখাচ্ছ, তাও আবার আমাকে। তুমি খুব ভালো করেই জানো আমি কে। ক্ষমা চেয়েছি বলে যা ইচ্ছে তাই বলে দেওয়ার ভুল করবে না। যথেষ্ট সহ্য করেছি তোমার বিরক্তিকর আচরণগুলো। আমাকে নিজের আসল রূপ দেখাতে বাধ্য করো না। নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে রুমা। কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে ওনারা ড্রাগস দিয়েছিল, তাই সেদিন কিছু বলার মতন অবস্থাতেই ছিলাম না। আর সবচেয়ে বেশি দামে সিলেক্ট করাটাই আমার জীবনে বিষাদময় করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যখনই কেউ শুনতো আপনি দ্য গ্রেট লোগো আমাকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে পছন্দ করেছিলেন, তখনই সবাই হুমড়ি খেয়ে পড়তো আমার উপর। তারপর আমার সাথে কি কি হয়েছে জানেন আপনি? কোনো ধারণা আছে আপনার? লুহান কিছু বলার জন্য পাশ ফিরে মুখ খুলতে ফুলকে আবিষ্কার করে স্তব্ধ হয়ে গেল। ভাষা হারিয়ে ফেলে দৃষ্টি সরিয়ে নিল। ফুল কিছু না শোনার ভান করে গাড়ির দরজা খুলে উঠে বসলো। তৎক্ষণাৎ মুখ আড়াল করে চোখের পানি মুছে নিল রুমা। লুহান ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিল। গাড়ি ঘুরিয়ে নিয়ে কিছু দূর যাওয়ার পর প্রশ্ন করলো, তুমি তো বলেছিলে ক্লাস করেই আসবে, তাহলে হঠাৎ চলে এলে কেন? ফুল নিজেই নিজের চোখ বেঁধে রুমার দিকে হাত বাড়িয়ে দিল। রুমা কাঁপা কাঁপা হাতে তার হাত দুটো বেঁধে দিয়ে নিশ্চুপ হয়ে গেল, যেন তার অস্তিত্ব গাড়ি থেকে বিলীন হয়ে গেছে নিমিষে। ফুল লুহানের প্রশ্নে জবাবে বলল, মাঝে মধ্যে কিছু সত্যের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি নিঃশেষ হয়ে যায়, পালিয়ে আসা ছাড়া উপায় থাকে না। আমিও তেমনই এক সত্যের মুখোমুখি হয়ে পালিয়ে এসেছি। স্টিয়ারিংয়ে রাখা লুহানের হাত শক্ত হয়ে গেল মুহূর্তেই। পরিচিত কারোর সাথে দেখা হয়ে গেছে নাকি? ফুল নিরুত্তর রইল। লুহানের চরিত্র সম্পর্কে আভাস পেয়ে কিছু বলার মতো রুচি আপাতত তার নেই। ঠিক দুদিন পর উদ্যান সোলার স্টেটে ফিরে আসে। এই 2 দিন ফুল ভার্সিটিতে যায়নি। সে মনে মনে এক দৃঢ় সিদ্ধান্তে উপনীত হয়েছে, আবেশকে যে করেই হোক এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। সন্ধ্যা নামার আগে ফুল পিওনি গাছগুলোতে পানি দিতে দিতে ভাবনা চিন্তা ছক করছিল। তখনই দমকা হওয়ার মতো করে কারো আগমন ঘটল। আচমকা কারো পদচারণে ফুলগ্রীবা বাঁকিয়ে দরজা বরাবর দৃষ্টি নিক্ষেপ করতে দানব মানব নজরে এলো। উদ্যানের পা থামল না। ফুলের পাশাপাশি দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত গুজে বলল, পুরো 3 ঘন্টা 52 মিনিট আগে বাড়িতে ফিরেছি, অথচ অথচ আমার ওয়াইফই চোখের দেখা দেখতে গেল না। অন্তত তার দেখতে যাওয়া উচিত ছিল। তার একমাত্র স্বামী জীবিত ফিরেছে নাকি লাশ হয়ে ফিরেছে? ফুলের হৃৎপিণ্ড সংকুচিত হয়ে এলো। চোখে মুখের আদল পরিবর্তন হয়ে গেল। জলদানি সোজা করতে ভুলে গেল বেমালুম। উদ্যান ফুলের বিস্ময় জোড়া চোখে দৃষ্টি স্থির রেখে জলদানি সোজা করল। উদ্যানের হাত ফুলের হাতের সংস্পর্শে আসতে ফুলের ভ্রম কাটল। চোখ নামিয়ে দেখলো টবে পানি ভরে গিয়ে টাইসে উপচে পড়ছে। পিওনিগুলোকে আগামী কয়েকদিনের পানি একসঙ্গে খাওয়াইয়া খুব ভালো করেছ। ফুল জলদানি রেখে অন্যদিকে চলে গেল। ঘেমে আসা মুখশ্রী এলোমেলো হাতে মুছে নিয়ে বলল, আপনি যখন বাড়িতে ঢুকেছেন আমি তখন ডাইনিং হলে ছিলাম। আপনাকে নিজের পায়ে হেঁটে আসতে দেখেছি আমি, তাই আর ঘটা করে দেখতে যাইনি। উদ্যান ফুলকে নিজের দিকে ঘুরিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার কি প্রয়োজন ছিল পাটেল? আমি পুরোটাই তোমার।
তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে দেখতে পারো। ফুলের মনে হলো উদ্যান মাত্রই তার কানে গলিত সীসা ঢেলে দিয়েছে। এত গরম লাগছে যেন কান দিয়ে আগুন বের হচ্ছে। সে হাঁপিয়ে উঠে মুখ ঘুরিয়ে নিল, সরাসরি বলল, আমি খানজাদা নিবাসে যেতে চাই, কখন নিয়ে যাবেন বলুন? ফুলের এই কথা যেন উদ্যানের শ্রবণেন্দ্রিয় ও নিতান্তই অনাকাঙ্ক্ষিত বলে গণ্য হলো। সে ভ্রু উঁচিয়ে বলল। কি বললে তুমি? ওই বাড়িতে কেন যেতে চাইছো? ফুল অনড় গলায় বলল। আপনি নিয়ে যাবেন কিনা বলুন, আমি পাল্টা কোনো প্রশ্নের উত্তর দেব না। উদ্যান তীক্ষ্ণ চোখে তাকালো। কয়েক সেকেন্ডের ব্যবধানে তার কপালে আর ঘাড়ে শিরা ফুলে উঠল। উদ্যান দাঁত খিচিয়ে মাথাচাড়া দেওয়া রাগকে নিয়ন্ত্রণে নিয়ে এলো। কণ্ঠে অচেনা নমনীয়তা ফুটিয়ে বলল, আমরা আর কিছুক্ষণ পর ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো পাটেল। উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে বের করে ফেলো। চট চলতে প্যাক করে নাও। উদ্যানের কণ্ঠ ঠিক নরম শোনায়নি, উল্টো কেমন যেন গম্ভীর শোনালো। এই কথার প্রেক্ষিতে ফুল আর বিক্ষুব্ধ গলায় কিছু বলতে পারল না। বহু চেষ্টা করে খানিক তেজ মিশিয়ে বলল, আমি এমনি এমনি কোথাও যাব না আপনার সাথে। আগে আমাকে খানজাদা নিবাসে নিয়ে যাবেন, তারপর ভেবে দেখব। উদ্যানের মনে হলো রাগ ধামাচাপা দিতে গিয়ে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। সে এক হাতে নিজের ঘাড় চেপে ধরে বলল, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো পাটেল। ফুলের শরীরে শিহরণ বয়ে গেল, তবুও ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে রইল। উদ্যান শেষমেশ বলতে বাধ্য হলো, তোমাকে আমি পড়াশোনা করার সুযোগ দিয়েছি, তাই তোমার উচিত আমাকে নিরাশ না করা। ফুল মনে মনে আতঙ্কিত হয়ে পড়লেও সাহস জুগিয়ে বলল, আপনি আমাকে নিরাশ করছেন। মুখে ভালোবাসি ভালোবাসি বলে বেড়ালেও এখনো পর্যন্ত আপনার আচরণে কিংবা কাজকর্মে ভালোবাসার কোনো লক্ষণ প্রকাশ পায়নি। এক মুহূর্তের জন্য উদ্যান পুরোপুরি অনুভূতি শূন্য হয়ে পড়ল। ফুলের শেষ কথাটা যেন তার মস্তিষ্কের স্নায়ুকোষে আঘাত হানছে। সে অতর্কিত টানে ফুলকে দেয়ালের সাথে আবদ্ধ করে ফেলল। রমণীর দুহাত মাথার উপর নিয়ে চেপে ধরে হিসিয়ে বলল, তুমি আমার অনুভূতিতে আঘাত করেছো পাটেল। আমার প্রতি পদে পদে তোমাকে ভালোবাসা অনুভব করতে চাইছি, আর তুমি বলছো আমার আচরণে ভালোবাসা প্রকাশ পাচ্ছে না। ভালোবাসার লক্ষণ যদি তোমাকে আবাসের কাছে রেখে আসার মাধ্যমে প্রকাশ পায়, তবে আমি সেই ভালোবাসা প্রকাশের বিন্দু মাত্র আগ্রহী নই। ফুলের বুকের মধ্যে থাকা হৃদযন্ত্র অচেনা তালে দপদপ করতে লাগলো, যেন সেই হৃদস্পন্দনের শব্দ সে নিজের কানেও শুনতে পাচ্ছে। উদ্যানের আচরণে ভালোবাসার লক্ষণ প্রকাশ না পেলেও ফুলের রন্ধ্রে রন্ধ্রে উন্মাদনা ছড়িয়ে পড়ছে। ঠোঁট আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উদ্যান তার প্রতিক্রিয়া অনুধাবন করে ঠোঁট বাঁকিয়ে বলল, ওয়েট, তুমি এমন করছো কেন? অক্সিজেন সংকটে ফুলের ঠোঁট আপনা আপনি আলাদা হয়ে গেল। উদ্যানের হাতের বাঁধন আলগা হতেই ফুল হাত ছাড়িয়ে উদ্যানকে ঠেলে সরিয়ে দিতে চাইল। উদ্যান তার অস্থিরতা টের পেল ঠিকই, কিন্তু তার পেছনের কারণ উদ্ঘাটনে ব্যর্থ হল। তবুও নিজ মর্জিতে সে পিছিয়ে গেল কয়েক পা। ফুল ছাড়া পেয়ে অনেক দূরে ছিটকে পড়ল। উদ্যান পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বলল, ট্যুর থেকে ফিরে এসে তোমার সো কল্ড মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবো। অ্যান্ড এত হ্যাপিয়ার হয়ে যেও না, নিজেকে সামলেই রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। ফুল মাথা নেড়ে হ্যাঁ বলল। উদ্যানের সাথে তর্কে জড়ানো শখ মিটে গেছে তার। তাকে অনবরত কাঁপতে দেখে উদ্যান আগ বাড়িয়ে বলল, ডক্টর ডাকবো? ফুল উল্টো ঘুরে ওয়াশরুমে গিয়ে ধাম করে দরজা লাগিয়ে দিল। ফুলের ধারণা একমাত্র ওয়াশরুমে গিয়ে সে উদ্যানের হাত থেকে রক্ষা পাবে, কারণ কারো ওয়াশরুমে অন্তত উদ্যান পারমিশন ছাড়া ঢুকে পড়বে না। উদ্যান কিয়ৎক্ষণ বন্ধ হয়ে যাওয়া দরজার দিকে তাকিয়ে থেকে বিড়বিড়িয়ে বলল, বাথরুম পেয়েছিল বলে এমন অদ্ভুত আচরণ করলে? উদ্যান অযথা দাঁড়িয়ে না থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। হেলিকপ্টারের উইন্ডো দিয়ে বাইরের অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি দেখছিল ফুল। তার চোখ জুড়ে বিস্ময়ের ছড়াছড়ি। কাচের তৈরি ঠান্ডা গ্লাসে হাত রেখে কৌতূহলী রমণী বাইরে সে দৃশ্য উপভোগ করছে। তার সামনের সিটে অনিলা বসে আছে, অনিলার পাশে অনি, তারপর লুহানের উপস্থিতি। ফুলের পাশের সিটে পায়ের উপর পা তুলে বসে আছে উদ্যান। তার কোলের উপর ল্যাপটপ, কানে ইয়ারপিস গোজা। পেছনের সিটে নাদিয়া, রুমা সহ বেশ কয়েকজন মেড রয়েছে। মেলোয়া সোহাম সেখানেই থেকে গেছে। স্টেটে ফিরেছিল উদ্যান আর অনি। তোমাকে খুব খুশি দেখাচ্ছে ফুল। আমার মনে হচ্ছে তুমি হেলিকপ্টার রাইড এনজয় করেছো। অনিলার কথায় ফুল মুখ ফেরায় তার দিকে। ফুলের মুখাবয়বে তখনও হাসি লেগে আছে। হ্যাঁ আপু, আসলে লাইফের ফার্স্ট টাইম হেলিকপ্টারে উঠলাম তো, তাই ভীষণ রোমাঞ্চকর লাগছে। মনে হচ্ছে কোনো মিশনে যাচ্ছি। তার কথার প্রেক্ষিতে অনি লুহান কাজ বাদ দিয়ে এক নজর দেখে নিল তাকে। উদ্যান অবশ্য শুনতে পায়নি তার কথা। অনিলা গালে হাত ঠেকিয়ে ভাবুক গলায় বলল, তুমি শিওর যে এটাই তোমার জীবনের ফার্স্ট হেলিকপ্টার রাইড? ফুলের কপালে ঈষৎ চিন্তার ভাঁজ পড়ল। ঠোঁটের বাঁক হালকা প্রসারিত করে বলল, হ্যাঁ, আমি সত্যি আর কখনো হেলিকপ্টারে উঠিনি। অনিলা মৃদু হাসল। মনে পড়ে গেল সেদিন কিভাবে উদ্যান ফুলকে তাড়াহুড়ো করে হেলিকপ্টারে উঠিয়েছিল। পাশ থেকে অনির কণ্ঠ ভেসে এলো, তুমি এর আগেও হেলিকপ্টারে উঠেছো,
সেদিন তুমি নিজের পেটে কাঁচ ঢুকিয়ে দিয়েছিলে। সেই দিন তেহু তোমাকে হেলিকপ্টারে করে হসপিটালে নিয়ে গিয়েছিল। ফুল থম মেরে গেল। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে উদ্যানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। লোকটা হয়তো খুব ব্যস্ত, এই পর্যন্ত একটা কথাও বলেনি। মুখ না চললেও হাতের আঙ্গুলগুলো অবিরত চলছে কিবোর্ডের ওপর। ফুল ড্যাব ড্যাব করে সেদিকে চেয়ে আছে। মনের দরজায় একটাই প্রশ্নই করা নাড়ছে, কি করছে লোকটা এত মনোযোগ দিয়ে। ফুল স্ক্রিনে চোখ বুলানোর উদ্দেশ্যে মুখ বাড়িয়ে দিল। আর একটু কসরত করলে হয়তো সে দেখতে সক্ষম হয়ে যেত, কিন্তু তার আগেই উদ্যান ল্যাপটপ ঘুরিয়ে নিল। ফুলের ঠোঁট ফাঁক গলে অস্পষ্ট বিরক্তির শব্দ বেরিয়ে এলো, যেন উদ্যান মাত্রই তার পছন্দের খাবার সরিয়ে নিয়েছে। সে চোখ তুলে তাকাতেই উদ্যানের গাঢ় বাদামি চোখের সান্নিধ্য লাভ করলো। উদ্যান ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ফুল মেকি হেসে বলল, আপনি ভুল ভাবছেন উন্মাদ। আমি মোটেও আপনার ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম না। ফিক করে হেসে ফেলল অনিলা। অনি নিজের কাজে মন দিলেও লুহান হালকা কেসে উঠল। ফুল বুঝতে পারল সে অতিরিক্ত নাটকীয়তা করে ফেলেছে। ব্যাপারটা উপলব্ধি করতে পেরে সে চোখ খিচিয়ে জিভের অগ্রভাগ কামড়ে ধরল। উদ্যান তার প্রতিক্রিয়া দেখে এক কানের ইয়ারপিস খুলে প্রশ্ন ছুড়ল। হোয়াট ডিড ইউ সে? ফুল তড়াক করে চোখ মেলে বড়সড় ঢোক গিলল। বুঝতে পারল এই প্রথম দানবটা তার কথা শুনেনি। সে আবারও মিছিমিছি হেসে বলল, বললাম, আপনি যে হেলিকপ্টারে করে আমায় হসপিটালে নিয়েছিলেন, এই কথা কখনো বলেননি কেন? উদ্যানের দৃষ্টি তীক্ষ্ণতা দৃঢ়তার মিশেলে প্রখর হয়ে উঠল। কেমন যেন সন্দিহান কণ্ঠে বলল, তোমার ঠোঁটের নড়াচড়া দেখে মোটেও মনে হয়নি তুমি এসব বলেছো। ফুল হকচকিয়ে গেল। অনিলার হাসিও বাধাগ্রস্ত হলো। উদ্যান কিভাবে ঠোঁটের নাড়াচাড়া দেখে ফুলের এই সামান্য মিথ্যা ধরে ফেললো ঠিক বুঝে উঠতে পারল না। ফুল ধরা পড়ে গায়েগুই করার বদলে উল্টো উদ্যানের উপর চড়াও হয়ে গেল। আপনার নজর এত খারাপ? আপনি আমার ঠোঁটের নড়াচড়া লক্ষ্য করছিলেন? উদ্যান তখনও নিগুড়ো চোখে চেয়ে আছে ফুলের দিকে। এদিকে উদ্যানকে বিব্রত করতে গিয়ে ফুল নিজে অপ্রস্তুত হয়ে পড়ল। সে ভুলেই গিয়েছিল আশেপাশে উদ্যান ব্যতীত ডজন খানেক মানুষ উপস্থিত আছে। সে দৃষ্টি নামিয়ে উইন্ডোর দিকে ঘুরে বসলো। সবার অস্বস্তিকর চাহনির বৈপরীত্যে ফের মনোযোগ স্থাপন করলো বাইরের মন ভোলানো দৃশ্যপটে। উদ্যান কতক্ষণ ওর দিকে তাকিয়েছিল তার ইয়াত্তা রইল না। ল্যান্ড করার সময় এসে গেছে। পাইলটের নির্দেশ মতো সবাই সোজা হয়ে বসলো যার যার স্থানে। উদ্যান নিজ হাতে ফুলের সিট বেল্ট ভালোভাবে লাগিয়ে দিয়ে বলল, শক্ত হয়ে বসো, হালকা ঝাঁকুনি লাগতে পারে, ভয় পেও না। ফুল বুঝদারের মতো মাথা দোলায়, রিনরি নিয়ে আওড়ায়। এই ঘন জঙ্গলের মাঝে কিভাবে ল্যান্ড করবে? কোনো ফাঁকা জায়গা তো চোখে পড়ছে না। আমার জানা মতে হেলিকপ্টার জঙ্গলে ল্যান্ড করানো যায় না। উদ্যান প্রায় ফিসফিসিয়ে বলল। একটু পরে দেখতে পারবে। হেলিকপ্টার গর্জন তুলে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। জানালার বাইরে ঘর অন্ধকারে বুক চিরে হঠাৎ কয়েকটা ক্ষীণ আলো জ্বলে উঠল। ফুল অবাক হয়ে চোখ বড় বড় করলো। এতক্ষণ যে অরণ্যকে অজেয় মনে হচ্ছিল, তার মাঝখানে যেন মানুষের হাতে তৈরি একটা নিদর্শন ফুটে উঠেছে। ফুল হা হয়ে তাকিয়ে থেকে অবচেতন মনে উচ্চারণ করলো, ওটা কি? উদ্যান উত্তর দিল না। হেলিকপ্টারটা আরো নিচে নামতে আলোগুলো স্পষ্ট হলো। পাথর আর কংক্রিটের তৈরি গোলাকার প্ল্যাটফর্ম, পাহাড় কেটে সমতল করা, চারিপাশে লো লাইট গাইড যেন অন্ধকারের মাঝেও নিজের অবস্থান নিশ্চিত করছে। ফুল এতটাই বিভোর ছিল যে কখন বাকি সবাই নেমে গেছে টেরই পায়নি। উদ্যান নিচে নেমে শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে নিল। ফুলের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, প্যাটাল, নিচে নেমে এসো। ফুল ঝাঁকুনি খেয়ে উঠে দাঁড়ালো। উদ্যানের এগিয়ে দেওয়া হাত সম্পূর্ণভাবে উপেক্ষা করে নেমে আসতে চাইল, কিন্তু উদ্যান উপেক্ষিত হতে অভ্যস্ত ছিল না। সে এক প্রকার থাবা বসিয়ে ফুলের বাহু চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় ফুল ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে উদ্যান আরেক হাতে তাকে স্থির থাকতে সাহায্য করল। ফুল নিজেকে সামলে নিয়ে দুটো কড়া কথা বলার জন্য মুখ খুলতে উদ্যান তাকে টেনে নিয়ে যেতে লাগলো। ফুলের এলোমেলো দৃষ্টি সামনে যেতে এসে থমকে গেল। পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক বিশাল হাভেলি। কালচে পাথরের দেয়াল, প্রাচীন স্থাপত্যের ছাপ, তবু যেন ভয়ঙ্করভাবে আধুনিক। হাভেলির সঙ্গে যুক্ত টেরেসটাই হেলিপ্যাড, বাড়ির এক অবিচ্ছেদ্য অংশ। হাভেলির মূল ফটকের সম্মুখে এসে ফুল আর হাঁটতে পারল না। হাঁটু যেন অবশ হয়ে আসছে ক্রমশ। ফটকের পাশে থাকা এক বড়সড় কালচে পাথরের গায়ে শ্বেত অক্ষরে লেখা স্টেট অফ পেটেল। উদ্যান তখন তার বাহু ধরে টানছে। অবশ্য সে জোর প্রয়োগ করছে না, কেবল বোঝাতে চাইছে বাড়ির ভেতরে যেতে হবে। ফুল আনমনা হয়ে বাহুর উপর রাখা উদ্যানের হাত স্পর্শ করলো। আঙ্গুল উঁচিয়ে অত্যন্ত নিচু গলায় বলল, ওখানে পেটাল লেখা কেন? পেটাল বলে তো আপনি আমায় ডাকেন। ফুলের নরম হাতের স্পর্শে উদ্যান মুহূর্তের জন্য থম মেরে গেল। ঘাড় খানিক বাঁকিয়ে শান্ত স্বরে বলল, এই বাড়িটা আমি তোমার নামে কিনেছি, তাই এখানে প্যাটাল নেম প্লেট বসানো হয়েছে। ওয়েলকাম টু প্যাটাল, এস্টেট মাই ডিয়ার ওয়াইফি। ফুলের শরীরে অজানা শিহরণ বয়ে গেল। আবারও সেই হৃদস্পন্দনে শব্দতরঙ্গ কর্ণকুহরে প্রতিধ্বনিত হতে লাগলো। মুগ্ধ নয়নজোড়া ঘুরে বেড়াতে লাগলো হাভেলির এদিক সেদিক। ভেতরে যাবে না প্যাটাল? রাত কিন্তু অনেক হয়েছে।
উদ্যানের হস্তক্ষেপে ফুলের মাঝে ভাবাবেগ ঘটল। কথা বলতে চেয়ে বুঝতে পারল গলা আর ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো মতে আওড়ালো। আপনি বলেছিলেন আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু জায়গাটা দেখে মোটেও কোনো রিসোর্ট বা পর্যটন কেন্দ্র বলে মনে হচ্ছে না। কোথায় এসেছি আমরা? উদ্যান চোখ সরিয়ে ঘাড় চুলকাতে চুলকাতে বলল, তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছিল। প্রথমে ভেবেছিলাম সেন্ট মার্টিনে যাব, কিন্তু তুমি অনেকগুলো মাস কক্সবাজার কাটিয়েছো, তাই আর সমুদ্র পাড়ে যাইনি। নিয়ে এলাম পাহাড় দেখাতে। আমরা বর্তমানে আছি বান্দরবনে। ফুলের মুখাবয়ব উজ্জ্বল হয়ে উঠল, যেন আকাশের বুকে থাকা নিঃসঙ্গ চারটি রমণীর চোখে মুখে ভিন্নভাবে প্রতিফলিত হয়ে যোগ করছে অন্যমাত্রা স্নিগ্ধতা, যে স্নিগ্ধতা উদ্যানকে ভীষণভাবে আকৃষ্ট করছে। ফুলের পরনে ব্লাশ পিঙ্ক রঙের লং ম্যাক্সি ফ্রক, শ্রান্ত বাতাসের সাথে তাল মিলিয়ে দুলছে শাটিন ফেব্রিক্সের ফ্রকটা। বারবার মাথার ওড়না সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে মেয়েটা। সবকিছু উদ্যান নিখুঁতভাবে মস্তিষ্কে গেঁথে রাখছে। ফুল উচ্ছ্বসিত হয়ে উদ্যানের দিকে দৃষ্টি ফেরাতে দেখল উদ্যানের চোখ তার উপরেই আটকে আছে। দানবের চোখের গভীরে জমে থাকা অচেনা তৃষ্ণার সংযত আকাঙ্ক্ষাগুলো ফুলের নাজুক হৃদয়কে প্রবলভাবে কাঁপিয়ে তুললে প্রথম সে উদ্যানের চোখের ভাষা পড়তে পেরেছে, যেই ভাষাতে কামুকতা ছাড়ার কিচ্ছু খুঁজে পায়নি সে, কিচ্ছু না। ফুল চোখ নামিয়ে শুকনো ঢোক গিলল। ফুলের এই কিঞ্চিত প্রতিক্রিয়া উদ্যানের নজরবন্দি হলো। ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে উদ্যান বুঝতে পারল এই মুহূর্তে চোখ ফিরিয়ে নেওয়া কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এটা নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো। সে জানে একবার চোখ সরাতে পারলে এই সংযমটা টিকে যাবে, বরং না পারলেই তার ভেতরে ধ্বংসাত্মক কামনাগুলো একটু একটু করে সাহস পেয়ে যাবে। তবুও সে তাকিয়ে থাকে, কারণ এই দুর্বলতাটুকু স্বীকার করাই এখন তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর আর প্রয়োজনীয় সত্য। আপনি আমার দিকে এইভাবে তাকান কেন? মাত্রই চার্লসের সঙ্গে আপনাকে গুলিয়ে ফেলেছিলাম আমি। দয়া করে এইভাবে তাকিয়ে ভয় দেখাবেন না আমায়। ফুল জানে না এটুকু কথা বলতে গিয়ে তার শরীর কয়েকবার কম্পিত হয়েছে। সে শুধু জানে উদ্যানের দৃষ্টিতে ভালোবাসা নামক কোন অনুভূতির অস্তিত্ব নেই। উদ্যান কয়েক পা ফেলে ফুলের ঠিক সামনে এসে দাঁড়ালো, কানের কাছে মুখ নামিয়ে বলল, আমার চোখে তুমি যা দেখেছো তা নিতান্তই তোমার ভ্রম ছিল। বলে যাও সব। ফুল অস্ফুট স্বরে আওড়ালো, আমি ভুল দেখিনি, কিন্তু আপনি ভুল পথে চলে যাচ্ছেন। সেই পথে গিয়ে আপনি কখনো আমার মনের নাগাল পাবেন না। উদ্যানের ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসির রেখা ফুটে উঠল। হাসকি টোনে বলল, তাহলে তুমি হতে চাও না আমি তোমার মনের নাগাল পেয়ে যাই? এই কথার অর্থ ফুলের ঠিক বোধগম্য হলো না। উদ্যান দুপা পিছিয়ে গিয়ে তার চোখে চোখ রেখে বলল, আমি নিজ ইচ্ছা সেই পথে চলে যাইনি প্যাটাল। সেই পথে তুমি হয়তো আমাকে আহ্বান জানিয়েছিলে। সেদিন বাইকে ওঠার পর তুমি এমন কিছু করেছিলে যা তোমার করা উচিত হয়নি। ফুলের মানুষপটে ভেসে উঠল সেদিন রাতের মোহাচ্ছন্ন ঘটনার টুকরো টুকরো অংশ। বাইকে বসার পর উদ্যানের শরীরে সেই ঘ্রাণ, উষ্ণতা, হৃদস্পন্দনের ধকধক শব্দ। না, ফুল আর মনে করতে চায় না সেসব। সে মাথা ঝাঁকিয়ে ভাবনাগুলো দূরে ঠেলে দিল। উদ্যান হঠাৎ আফসোসের সুরে বলল, তুমি ভাবনাগুলো তাড়িয়ে দিতে পারলেও আমি একদম পারি না প্যাটাল। শুধুমাত্র আমি মানুষটার বলে এখন পর্যন্ত নিজেকে সংযত রাখতে পেরেছি। সাধারণ মানুষের পক্ষে এত জোরালো আকাঙ্ক্ষাগুলোকে দমিয়ে রাখা নেহাতেই অসম্ভব ছিল। সর্বোপরি আমি তোমাকে আত্মহত্যার দোরগোড়ায় দাঁড় করতে চাই না। ফুলের শরীর থরথর করে কাঁপছে, হৃদয় সংকুচিত হয়ে আসছে। আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অনুভূতিগুলো নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার আগেই নিজেকে আড়াল করে নেওয়া অত্যাবশ্যক। একবার উদ্যানের কাছে নিজেকে সমর্পণ করে দিলে সে নিঃস্ব হয়ে নিঃশেষিত হয়ে যাবে। নিজের বলতে তখন আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ফুল উদ্যানের দিকে তাকানো দুঃসাহস করলো না। এলোমেলো হয়ে যাওয়া অনুভূতিগুলো বুকের ভেতর চাপা দিয়ে এক ছুটে হাবেলির ভেতর চলে গেল। ফুলের পায়ের শব্দটুকু মিলিয়ে যাওয়ার পরও উদ্যান নড়ল না, যেন এখনো সে ফুলের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। ঘাড় চেপে ধরে সে গভীর নিঃশ্বাস টেনে নিল। অতঃপর পকেট হাতড়ে নৈশব্দে একটা সিগারেটের প্যাকেট বের করল। প্রচণ্ড ক্ষুব্ধ সে নিজের প্রতি। আজ সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের বাসনাগুলোর কথা স্বীকার করে নিয়েছে সে। এতটা অবাধ্য কেন হয়ে যাচ্ছে সে? সিগারেটের শলাকায় আগুন ধরিয়ে এক সেকেন্ডের জন্য থেমে গেল উদ্যান। আজ প্রথমবার সে সিগারেটের তিক্ত স্বাদ অনুভব করতে পারল। অদ্ভুত ব্যাপার, এর আগে কখনো তার মনে হয়নি সিগারেট তেতো স্বাদের। তার ফেভারিট ব্র্যান্ডের সিগারেট হঠাৎ তেতো কেন লাগছে? উদ্যান চোখ বন্ধ করে ধোয়া নিঃশ্বাসের সঙ্গে টেনে নিল। পোড়া তামাকের তিক্ততা গলাবে নামতেই তার চোয়াল শক্ত হয়ে গেল। বুঝতে পারল ফুলকে ঘিরে তৈরি হওয়া তার আকাঙ্ক্ষাগুলো ফুলের জন্য যতটা না ধ্বংসাত্মক, তার চেয়ে অধিক ধ্বংসাত্মক তার নিজের জন্যে। পেটাল এস্টেটের সুবিস্তীর্ণ ড্রয়িং রুমে বসে কথা বলছে অনি, লুহান, মেলো আর সোহাম। বাহ দেহ, মিশনে এসেও বউকে ইমপ্রেস করার প্রাণমন চেষ্টা চলছে, খুব ভালো লাগলো। লুহানের কথার পৃষ্ঠে মেলো বলল, আর এসব তোর কাছে স্বাভাবিক লাগছে? লুহান আইসড আমেরিকানো ভর্তি গ্লাসে চুমুক দিতে যাচ্ছিল, কিন্তু মেলোর কথায় তার কপালে কারো ভাঁজ পড়ল। অস্বাভাবিক লাগার কি আছে? হতেই পারে,
আমার এখানে মিশনে এসেছি, তাই বলে কি তেহ বউকে খুশি করার চেষ্টা করতে পারবে না? মেলো ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ভারী গলায় বলল, আমি কখনো থেকে স্ট্র্যাটেজির বাইরে গিয়ে অকারণে কাউকে কিছু গিফট করতে দেখিনি। সেখানে তে এই বাড়িটা নিলামে কিনে ফুলের নামে লিখে দিল। তার উপর ও এই 2 দিন রিদমের চেয়ে ফুলের প্রতি বেশি ফোকাস ছিল। আমার মনে হচ্ছে আমরা কোনো মিশনে আসিনি, বরং তেহুর হানিমুনে বিনবুলায় মেহমান হয়ে এসেছি। সোহাম খুক খুক করে কেসে উঠল। বেচারা আমেরিকানো সবেমাত্র মুখে দিয়েছিল। নাদিয়া এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো। ঢকঢক করে সম্পূর্ণ পানিটুকু খেয়ে সোহাম অস্থির গলায় বলল, যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস? আরে দেহ হানিমুনে এলে আমাদের কখনো নিয়ে আসতো না। আমরা মিশন ফাইন্ড আউট রিদম বাস্তবায়ন করতে এসেছি, কোনো প্রকার খাবারের হাড্ডি হতে আসেনি। অনি দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমাদের এত ভাগ্য নেই যে বউকে নিয়ে হানিমুনে যেতে পারবো। আমি বিগত কয়েক বছর ধরে বিবাহিত হয়েও সন্ন্যাসীর মতো জীবনযাপন করছি। দেহর বিয়ে তো এখনো 1 বছরও হয়নি। আর মনে হয় না ও এত তাড়াতাড়ি হানিমুনে গিয়ে ম্যারিড লাইফ এনজয় করতে পারবে। লুহান সোফায় গা এলিয়ে দিয়ে টিটকিরি মেরে বলল, তোর সাথে তেহুর তুলনা করবি না। ও সোহমের মতো লয়াল, তোর মতো ফাঁকার নয়। আমার মনে হয় না ওকে খুব বেশি সাধনা করতে হবে। অনি রেগে গেল, চাপা গলায় বলল, আমি রিদমের মতো অত বড় ফাঁকারও ছিলাম না। বিয়ের পর ভালো হয়ে গিয়েছিল। বউয়ের বোঝা উচিত আমি বর্তমানে তার প্রতি লয়াল। লুহান খোঁচা মেরে বলল। তুই বোঝাতে পারবি না কেন? অনি উক্ত প্রসঙ্গে হেরে গিয়ে কথা ঘুরিয়ে ফেলল। তুই বিয়ে করছিস না কেন? আমাদের সবচেয়ে তোর বয়স বেশি। আমার জানা মতে তুই শুধু একবার প্রস্টিটিউট ক্লাবে গিয়েছিলে, তারপর আর কখনো যাসনি। এই নিয়ে কত প্রশ্ন করলাম কিন্তু কোনো উত্তর দিলে না। আমার মনে হয় তুই যার সাথে ইন্টিমেট হয়েছিলে তার প্রতি তোর ফিলিংস জন্ম নিয়েছিল, যার জন্য তুই আর কখনো কারোর সাথে ঘনিষ্ঠ হতে পারিসনি। তোর উচিত নিজের ফিলিংস উপেক্ষা না করে সেই মেয়েকে খুঁজে এনে বিয়ে করে ফেলা। মেলো তাল মিলিয়ে বলল, হ্যাঁ, আমারও তাই মনে হয়। তুই বিয়ে করে নে লোহান। বইয়ের পেছনে তোদের ঘুরঘুর করতে দেখতে আমারও ভীষণ ভালো লাগে। লুহানের মুখাভাবে অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল। রুমা টেবিল পরিষ্কার করছিল। তাদের কথা শুনে তার হাত পা কাঁপছে। মুখে হয়তো সে কখনোই লুহানের বউ হতে চাইবে না, কিন্তু মনে মনে এসে চায় এমন কারো বউ হতে যে তাকে ভালোবাসবে, তাকে চাইবে, কেয়ার করবে। অবশ্য একজন প্রস্টিটিউটের এই জিনিসগুলো চাওয়া শোভা পায় না। লুহান শুধুমাত্র তার সাথে ইন্টিমেট হলেও সে অগণিত লোকের সাথে হয়েছে, যদিও এর পেছনে লুহানই দায়ী ছিল। লুহান কিছুক্ষণ নিশ্চুপ থেকে হঠাৎ মেলোর উদ্দেশ্যে হাসি মুখে বলল, বুঝতে পারলাম তুই আমাদের ঘুর করতে দেখতে খুব পছন্দ করিস। আমার মাথায় একটা প্ল্যান আছে, যা করলে দেহ আরও বেশি করে ফুলের পেছনে ঘুরঘুর করবে। তার জন্য আমাদের তোর সাহায্যের প্রয়োজন। করবি সাহায্য? মেলো অহর্নিশ তাকিয়ে রইল লুহানের মুখ পানে। বুঝতে পারল লুহান ইচ্ছে করেই তার দুর্বলতার মজা উড়াচ্ছে। এই ক্ষেত্রে মেলো কম নয়, সে কখনোই নিজের দুর্বলতা স্বীকার করবে না। তুই জানিস আমি কত ব্যস্ত থাকি। আমার জায়গায় অনিলার সাহায্য নিতে পারিস। ও আমার চেয়ে বেশি তোদের সাহায্য করতে পারবে। অনি ভাবল সত্যি লুহানের মাথায় হয়তো ফুল উদ্যানকে কাছে আনার প্ল্যান আছে, তাই সে আগ্রহী হয়ে জানতে চাইল। অনিলার সাহায্য লাগলে অবশ্যই করবে। আগে বল তোর প্ল্যানটা কি? লুহান বিড়ম্বনায় পড়ে গেল। প্রকৃতপক্ষে তার মাথায় কোনো প্ল্যান নেই, শুধুমাত্র প্রসঙ্গ পাল্টাতে আর মেলোকে অস্বস্তিতে ফেলতে চেয়েছিল সে। সোহাম কথা টেনে নিয়ে বলল, আমাদের মিশন ফাইন্ড আউট রিদমে ফোকাস করা উচিত। অনি সোজা হয়ে বসে বলল, মিশনে ফোকাস করার জন্য দেহ একাই যথেষ্ট। আমাদের শুধু ওর কথা মতো কাজ করতে হবে। এর ফাঁকে ফুল বানাবার দেহ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলে খারাপ হয় না। তোরা কেউ দেহর কষ্ট বুঝতে পারছিস না, আমি বুঝতে পারছি। আমি ছাড়া ওকে সাহায্য করার মতো আর কে আছে বল? লুহান অনির সঙ্গে একমত হলেও আপাতত কোনো প্ল্যান দিয়ে সাহায্য করতে পারছে না। সোহাম বিরক্ত হয়ে বলে ফেলল, দেখ, সাকসেসফুলকে দেহুর কাছাকাছি পাঠানো কোনো ব্যাপারই না। ব্যাপারটা হলো দেহুর কাছাকাছি গিয়ে সাকসেসফুলের পরিবর্তে পদক্ষেপের সম্পর্কে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। তোদের কি মনে হয় দেহ ওর ওপর জোর খাটাতে পারবে না? পারে, কিন্তু দেহ চায় না জোর খাটাতে।
সোহামের কথা সারমর্ম বুঝতে পারল অনি। সেও চায় না উদ্যান ফুলের অমতে গিয়ে জোরাজোরি করুক। অনি হতাশার সুরে বলল, এমন কিছু কি করা যায় না যাতে ফুলবানু নিজ ইচ্ছে তেহর কাছে যায়? হঠাৎ লুহানের মাথায় সত্যি সত্যি একটা প্ল্যান উকি দিল। সে কিছু বলতে যাবে, তন্মধ্যে ফুল ত্রস্ত পায়ে ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে সবাইকে বসে থাকতে দেখে সে অনিলাকে খুঁজতে শুরু করলো, কিন্তু অনিলা সেখানে অনুপস্থিত। তে কোথায়? মেলোর প্রশ্নে ফুল আঙ্গুল উঁচিয়ে বাইরে ইশারা করলো। অনি বলল, মেলো ওকে ওর রুমে মেলো দোনমনো করে বলল। আমি কেন? সার্ভেন্টদের বলো। সোহাম যোগ করলো। তোকে কেন বলেছে তা খুব ভালো করে জানিস। মেলো নিরুপায় হয়ে হাঁটা ধরল। ফুল ও আনমনি তার পিছু নিল। সার্ভেন্টদের উপর বিশ্বাস করা যায় না বলেই মেলো সহ বাকিরা নিজেদের টুকটাক কাজ নিজেরাই করে। যতদিন না স্পাইকে খুঁজে বের করা যাচ্ছে ততদিন তারা এভাবেই ফুলের সুরক্ষা নিশ্চিত করবে। অনবরত ফোন কলে অতিষ্ঠ হয়ে উদ্যান হাভেলির ভেতরে ঢুকে সবাই ডিনার করবে বলে তার জন্য অপেক্ষা করছিল। উদ্যান বিনা বাক্যে সবার সঙ্গে খেতে বসলো। নাদিয়ার প্রশ্নের প্রতিউত্তরে উদ্যান নির্লিপ্ত সুরে বলল, না ডেকে আনার প্রয়োজন নেই, ওর খাবার বেড়ে রাখো। নাদিয়া মাথা নেড়ে প্লেটে খাবার বেড়ে নিল। সিঁড়ির অভিমুখে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরতেই উদ্যান উঁচু গলায় বলল, ওর রুমে কোনো সার্ভেন্ট যাওয়ার অনুমতি নেই। নাদিয়া পাল্টা কোনো প্রশ্ন করার সাহস পেল না। চুপচাপ ফিরে এসে প্লেটটা ঢেকে টেবিলের উপর রেখে দিল। খাওয়া দাওয়া শেষে উদ্যান এক নজর প্লেটটার দিকে চেয়ে চোখ সরিয়ে নিল। অনিলার উদ্দেশ্যে বলল, খাবারটা তুমি গিয়ে দিয়ে আসবে। অনিলা হালকা হেসে বলল, ঠিক আছে, আমি এমনিতেও ওর সঙ্গে আড্ডা দিতে যেতাম। উদ্যান হেঁটে চলে এলো নিজের রুমের সামনে। পাশের রুমটাই ফুলের। দরজা বন্ধ। উদ্যান চাইলে সেই বন্ধ দরজা পেরিয়ে ফুলের কাছে চলে যেতে পারে, কিন্তু না, এখন সে যেতে চায় না তার কাছে। শুধু শুধু নিজের জন্য পরিস্থিতি কঠিন করার কোনো মানেই হয় না। তার উচিত ফুলকে সময় দেওয়া আর নিজেও সঠিক সময়ের অপেক্ষায় থাকা। উদ্যান এক হাত পকেটে গুজে নিজের রুমে চলে গেল। রুমে তানকে মেডিসিন খাওয়াচ্ছে একজন মেড, যার নাম মারিয়া। সে মূলত তানের কেয়ারটেকার। মেয়েটা মেক্সিকান। তুমি যেতে পারো। উদ্যানের আদেশে মারিয়া মাথা হালকা নিচু করে রুম ত্যাগ করলো। রুম খালি হতে উদ্যান নিজের লাগেজ খুলে ফুলের ডায়েরিটা খুঁজতে লাগলো। পেয়েও গেল খুব অল্প প্রচেষ্টায়। ডায়েরি হাতে এসে এগিয়ে গেল স্টাডি টেবিলের দিকে। হঠাৎ অনুভব করলো তান তার পায়ের কাছে এসে ডলাডলি করছে। উদ্যান তানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডায়েরির পাতা উল্টাতে লাগলো। সে বুঝে উঠতে পারছে না এত কিছু করেও কেন সে ফুলের মনের নাগাল পাচ্ছে না। তার মতো পাথর মানব যেখানে ফুলের মোহে দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে, সেখানে ফুল সাধারণ মেয়ে হয়ে কিভাবে নিজেকে সামলে রাখছে। অন্যদিকে ফুল খাটের উপর জড়সড় হয়ে বসে আছে, গলায় থাকা পেন্ডেন্টটি হাতের মুঠোয় চেপে ধরা। সে খুব বুঝতে পারছে তার দিন ঘনিয়ে আসছে। এভাবে আর বেশি দিন নিজের অনুভূতিগুলোকে দমিয়ে রাখতে পারবে না সে। সকালবেলা ফুলের রুমটা হাভেলির পেছনের দিকে। রুমের সাথে লাগোয়া খোলা বারান্দা আছে একটা। সেখানে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি অন্বেষণ করছে ফুল। বারান্দা ঠিক নিচের একাংশে অনাবৃত জমি, তারপর শুরু হয়েছে ঘন জঙ্গলে আবৃত পাহাড়ি উঁচু নিচু জমি। যত দূরে চোখ যায় পাহাড় আর পাহাড়। নিচের খোলা জায়গায় তানকে নিয়ে হাঁটতে বেরিয়েছে মারিয়া সহ আরও দুজন মেয়ে। ফুল তাদের ছোট ছোট কার্যক্রম দেখে আনন্দিত হচ্ছিল। দূরত্ব থাকায় তানকে দেখে আপাতত তার সাইনোফোবিয়া ট্রিগার্ড হচ্ছে না, কারণ সে নিশ্চিত তান ওখান থেকে তার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার সাইনাস ফোবিয়া থাকা সত্ত্বেও কত আগ্রহ নিয়ে তানকে অবজার্ভ করছো, অথচ আমি তোমার হ্যান্ডসাম থাকার পরেও আমাদেরকে কখনো এত আগ্রহ নিয়ে দেখাও না। হঠাৎ উদ্যানের কণ্ঠ শুনে ফুল হকচকিয়ে পিছনে ঘুরে গেল। উদ্যান বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফুল উদ্যানের অভিব্যক্তি দেখে চমকিত হলো। দানবটা ঠোঁট উল্টে রেখেছে, যেন ইচ্ছাকৃতভাবে আদরে সাজার চেষ্টা করছে। ফুলের আদর পেল কিনা জানা নেই, কিন্তু হাসি পেল অবশ্যই। সে অন্যদিকে মুখ ফিরিয়ে ফিক করে হেসে ফেলল। উদ্যান তার পাশে এসে থামল। রেলিংয়ে হাত রেখে দৃষ্টি অদূরে নিক্ষেপ করে প্রশ্ন ছুড়ল, বলল, পেটাল এস্টেট পছন্দ হয়েছে? ফুল হাসি চেপে স্বাভাবিক গলায় বলল, জি, পছন্দ হয়েছে, ধন্যবাদ এত বড় হাভেলি গিফট করার জন্য। কথায় কথায় ফুলের হঠাৎ মনে হলো উদ্যান ঘরে ঢুকলো কিভাবে। সে তো দরজা লাগিয়ে রেখেছিল। মুহূর্তে বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। বার দুয়েক আঁখি পল্লব ঝাপটে আওড়ালো। এবারের লকগুলো আপনার হাতের ইশারায় খুলে যায়। উদ্যান উত্তর দিল না, কথা ঘুরিয়ে বলল, বিকেলে আমরা ঘুরতে যাব, রেডি থেকো। ফুল মনে মনে খুশি হলো। ঘোরাঘুরি করতে তার দারুণ লাগে। সকালে সূর্যের তাপে উদ্যানের চেহারা অতি উজ্জ্বল দেখাচ্ছে। ফুল একবার আর চোখে দানবটাকে দেখে নিল। লক্ষ্য করলো বৈপরীত্যে দানবটা ভুল করেও তার দিকে তাকাচ্ছে না। আলোর প্রতিফলনে উদ্যানের গাঢ় বাদামি চোখজোড়া অদ্ভুতভাবে চকচক,
যেন বাদামি রং স্বচ্ছ অ্যাম্বার রঙে পরিণত হয়েছে। ফুলের তীক্ষ্ণ দৃষ্টির প্রতিমুখে উদ্যান জীবের অগ্রভাগ গালের অভ্যন্তরীণ ত্বকে ঠেকালো। সে না তাকিয়েও ফুলের প্রখর দৃষ্টি অনুভব করতে পারছে। মেয়েটা যে কি চায় উদ্যান কখনোই বুঝে উঠতে পারে না। উদ্যান মনে মনে হাঁপ চালল। রুম ত্যাগ করার উদ্দেশ্যে ঘুরে গেল ঠিকই, কিন্তু পা বাড়ানোর আগে তার অভিব্যক্তি পাল্টে গেল। তৎক্ষণাৎ ফুলের বাহু আঁকড়ে ধরে তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরল। অন্য হাতে প্রবল বেগে এগিয়ে আসা তীরের ফলা খপ করে ধরে ফেলল। ফুল ব্যথাতুর চোখে উদ্যানের হাতের পানে চেয়ে আছে। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে সে প্রতিক্রিয়া দেখানোর সময়টুকু পেল না। হঠাৎ দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে অসামান্য ব্যথা পেয়েছে মেয়েটা। ঠোঁটের ফাঁক গলে অস্ফুট গোঙানি শব্দ বেরিয়ে আসছে। উদ্যান ফুলের দিকে না তাকানোর সংকল্প নিয়ে রুমে ঢুকলেও এই পর্যায়ে এসে সব মনস্থিরতার ঊর্ধ্বে গিয়ে তাকাতে বাধ্য হলো। ফুলকে নিজের প্রশস্ত বুকের ছায়াতলে এনে ফুলের পুরো শরীর আড়াল করে দাঁড়ালো। ফুল ঘন ঘন শ্বাস নিচ্ছে। চোখের খোল ঘেঁষে অশ্রুকণা গড়িয়ে এসে চিবুকে ঠেকছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার ভীত সন্ত্রস্ত তনুমন। পাল্লা দিয়ে কাঁপছে তার রক্তিম বর্ণের সরু ওষ্ঠদ্বয়। উদ্যানের চাহনি নিমিষে প্রগাঢ় হয়ে উঠল। মেয়েটাকে এত অল্পতে এলোমেলো হয়ে যেতে দেখে থমকে গেল তার সমস্ত চিন্তাধারা। সে ঘাড় বাঁকিয়ে পেছনে দৃষ্টি ফেলল। দেখতে পেল কয়েকজন গার্ডস তীর নিক্ষেপ করা ব্যক্তিকে খুঁজতে দৌড়ঝাঁপ করছে। উদ্যান কালক্ষেপল না করে হ্যাচকা টানে ফুলকে রুমের ভিতর ঠেলে দিল, কিন্তু নিজে বারান্দাতেই থাকলো। রিং দিয়ে মুখ বাড়িয়ে আদেশের স্বরে বলল, তানকে নিয়ে ভিতরে আসো দ্রুত। তানের কেয়ারটেকার সহ অন্য মেডরা মাথা নিচু করে দ্রুত হাভেলির ভিতর প্রবেশ করলো। উদ্যান তীরটা সামনে এনে গভীরভাবে পর্যবেক্ষণ করে এক টুকরো পেঁচানো কাগজ খুঁজে পেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে উদ্যানের চোয়াল শক্ত হলো। প্রচণ্ড ক্ষোভের বহিঃপ্রকাশে দৃষ্টি বাজ পাখির মতো বিদ্ধকারী হয়ে উঠল। সে বাম হাতে কাগজটা খোলা মাত্রই চোখে পড়ল লাল রঙের অক্ষরে অহং মেশানো লেখাগুলো। আমার তালাশে এই পর্যন্ত এসে মস্ত বড় ভুল করেছিস। তোর কি মনে হয় এত সহজে রিদমকে উদ্ধার করতে পারবি? ইউ কার্সড বিস্ট। কয়েকদিন শান্তিতে থাকতে চাইলে নিজের আস্তানায় ফিরে গিয়ে লুকিয়ে থাক। আর ফ্লোরিতাকে আমার নজরে পড়তে দিস না। ফ্লোরিতাকে চিনতে পারলি না? আরে তোর বিউটিফুল ওয়াইফিকে আমি না দেখে কাস্ট নেম দিয়ে দিয়েছি। শুনলাম ফ্লোরিতার নাকি পুরুষ মানুষের স্পর্শে অ্যালার্জি আছে। ছুতে গেলেই নাকি সুইসাইড করার হুমকি দেয়, যার জন্য তুই বিয়ের এতদিন পরেও ফুলসজ্জার মজা লুফে নিতে পারিসনি। এই তথ্যগুলো আমাকে আরো বেশি করে টানছে ওর দিকে। এক নজর দেখার আশায় উদ্গ্রীব হয়ে আছি। উদ্যান দাঁতে দাঁত পিষে কাগজটা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। মস্তিষ্কের স্নায়ুকোষে যেন যুদ্ধ সংগঠিত হয়েছে। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর ঠোঁটের কোণে হালকা প্রসারিত করে তড়াক করে চোখ মেলল। উল্টে ঘুরে ফিরে এলো রুমে। ফুল তখনও সেভাবে ঠায় দাঁড়িয়ে আছে, চোখ জোড়া পানিতে টলমল করছে। উদ্যান এবার চিন্তিত বদনে তার মুখোমুখি সে থামল। ব্যথা পেয়েছো? উদ্যানের ফিসফিসিয়ে করা প্রশ্নের উত্তর দেওয়ার মতো মনোবল ছিল না রমণীর। সে কোনো পূর্বাভাস ছাড়াই উদ্যানের ডান হাতের কবজি টেনে সামনে আনলো। তীরের ফলার ধারালো অংশ চেপে ধরার কারণে উদ্যানের হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাজা রক্তে হাতের মাখামাখি অবস্থা। উদ্যান খেয়াল করল ফুলের হাত সমান তালে কাঁপছে। সে হাত সরিয়ে নিতে চাইলে ফুল কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আপনি কেন এভাবে হাতটা ক্ষতবিক্ষত করলেন? উদ্যান নিষ্প্রাণ গলায় জবাব দিল, তোমাকে প্রোটেক্ট করতে গিয়ে এর চেয়েও বেশি ক্ষতবিক্ষত হতে প্রস্তুত আমি। উদ্যানের স্বীকারোক্তি মুহূর্তে ফুলকে স্থবির করে দিল। সে উল্টো হাতে চোখ মুছে নিল। কিছুতেই যেন নিজের হৃদয়ের ব্যাকুলতা লুকাতে পারছে না রমণী। মন মস্তিষ্ক সব উদ্যানের চিন্তায় অস্থির হয়ে উঠছে। কিন্তু কে এমন অতর্কিত আক্রমণ করলো? উদ্যান ঠোঁট নেড়ে বলল, আমার মনে হয় এখানে স্থানীয় আদিবাসীরা শিকার করতে বের হয়েছিল, তখনই তাদের সেরা তীরটা লক্ষ্যচ্যুত হয়ে এখানে এসে পড়েছে। উদ্যানের বিশ্বাসযোগ্য যুক্তিতে ফুল সেই ভাবনা থেকে সরে এসে উদ্যানের হাতের ক্ষত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল। অস্থির চিত্তে বলল, আপনার হাত থেকে অনেক রক্ত বেরোচ্ছে, কি করবো এখন? উদ্যান হাত ছাড়িয়ে নিয়ে দরজার মুখে হাঁটা ধরল। অবিচলিত কণ্ঠে বলল, কিছু হয়নি, এত আতঙ্কিত হয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। ফুল অপরিসীম উৎকণ্ঠা নিয়ে ছুটে এসে উদ্যানের পথরোধ করে ফেলল। আপনি এখানে বসে ডক্টরকে কল করে আসতে বলুন। ফুলের ছটফটানি দেখে উদ্যান অবাক হলো, কিন্তু এখন ফুলের ভাবভঙ্গি বিশ্লেষণ করার সময় নেই। এখনই গিয়ে তাকে গার্ডসদের পিন্ডি চটকাতে হবে। এতগুলো গার্ডস থাকার পরও কিভাবে কেউ ফুলকে নিশানা করে তীর ছোড়ার স্কোপ পেল? পেটাল, আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে হবে। কথাটা উদ্যান দমিত কণ্ঠে বলল, যেন সে বোঝাতে চাইছে এখনই তার পথ ছেড়ে দেওয়াটা বাঞ্ছনীয়। কিন্তু ফুল তার সতর্কতায় কর্ণপাত করল না। আমি জানি আপনি নিজ উদ্যোগে ডক্টরের কাছে যাবেন না, আর না তো কল করে ডেকে নেবেন। তাই আগে
আমার সামনে ক্ষতস্থানে চিকিৎসা করাবেন, তারপরে বের হতে পারবেন। উদ্যান দুপা পিছিয়ে গেল। ফুল ভাবলো সে হয়তো তার কথা মেনে নিয়েছে ঠিক, কিন্তু কোন ক্ষণিকেই তার ধারণা ভুল প্রমাণিত হলো। উদ্যান তার বাহু আঁকড়ে ধরে তাকে সরিয়ে দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে দরজা ছিটকিনি লাগাতে ভুলল না। ঘটনার আকস্মিকতায় ফুল হতভম্ব হয়ে গেল। এই লোকটা কখনো কোনো বাধা নিষেধের তোয়াক্কা করে না কেন? উদ্যানকে তড়িঘড়ি করে নামতে দেখে লুহান লুকানোর বৃথা চেষ্টা করতে লাগলো। সোহম তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, দেহ অনেকদিন হলো কাউকে পেরেশান করে না। লুহান, উদ্যান গর্জে উঠল। ফোঁসফোঁস করতে করতে চারিদিকে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো লুহানকে। পেয়েও গেল খুব তাড়াতাড়ি। বেচারা অনির পেছনে সিটিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মতো হাতির বাচ্চাকে লুকিয়ে ফেলার সাধ্য অনির ছিল কোথায়? উদ্যান ঘাড় কাত করে হিংস্র চোখে তাকালো। তার লাল হয়ে আসা চোখ জোড়া দেখে সোহাম শুকনো ঢোক গিলল। উদ্যান তীব্র আক্রোশ মিশিয়ে বলল। লোবো গেট দ্যাট রট। লুহান অসহায় চোখে অনির পেছন থেকে উকি মেরে ম্রিয়মান কণ্ঠে বলল, আমাকে পানিশড করার জন্য আমাকে লাঠি আনতে বলছিস? উদ্যান দাঁত খিচিয়ে পুনরায় আওড়ালো। লোবো গেট দ্যাট রট। লুহান বাধ্য হয়ে দ্রুত পায়ে চলে গেল। ফিরে এলো সেই পুরনো বেতের লাঠি নিয়ে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে অনিলার সবকিছুই দেখছিল। উদ্যানের রাগের পরিমাণ আঁচ করতে পেরে গলা শুকিয়ে এলো তার। ফুলকে স্মরণ করে দ্রুত পাশ ফিরে ছুট লাগালো। লুহান বশ্যতা স্বীকার করে হাঁটু থুবড়ে বসে পড়ল। উদ্যান তাকে প্রহার করার উদ্দেশ্যে লাঠি তুলতেই ফুলের দমনাত্মক কণ্ঠ ভেসে এলো। আপনি আবারও বসগিরি দেখাচ্ছেন? আমি ভেবেছিলাম আপনি ভদ্রলোক হয়ে গেছেন। উদ্যানের হাত সঙ্গে সঙ্গে থেমে গেল। গ্রীবা বাঁকিয়ে ফুলের দিকে ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করলো। ফুলের শরীর থরথর করে কাঁপলেও সে কোনো মতে সিঁড়ি ডিঙিয়ে নিচে নামলো। কেন মারছেন লুহান স্যারকে? ফুল প্রশ্নবিদ্ধ নয়নে উত্তর খুঁজে চলেছে। লুহান মুখ তুলে একবার তার রক্ষা কর্তৃকে দেখে নিল। উদ্যান মুখ ঝামটা মেরে লাঠি ছুঁড়ে ফেলল। রাগ সংবরণ করে বলল, ও গার্ডদের সঠিক পজিশনে রাখতে ব্যর্থ হয়েছে তাই। 1 মিনিট, সঠিক পজিশন মানে? ফুলের প্রশ্নে তোপে পড়ে উদ্যান ভরকে গেল। সংক্ষেপে বলল, ও প্রোটেকশন সেভ হিসেবে নিজে তো আছে, তাই তোমাকে প্রোটেকশন দিতে না পারাটা ওর ব্যর্থতা। আমি যদি সেই সময় সেখানে উপস্থিত না থাকতাম, তোমার পরিণতি কি হতো আন্দাজ করতে পারছো? ফুল স্থিরতা বজায় রেখে আওড়ালো, এখন ওখানে মারলে কি আগের ঘটনা পাল্টে যাবে? আপনার হাতের ক্ষত সেরে যাবে? যদি যায় তাহলে মারুন, আর যদি না যায় তাহলে ক্ষতটা চিকিৎসা করান। উদ্যান না কুচকে সোফায় গা এলিয়ে দিল। হাতের আঙ্গুল বেয়ে তখনও রক্তকণিকা অনর্গল ধারায় গড়িয়ে পড়ছে। লুহানকে একভাবে বসে থাকতে দেখে ফুল দীর্ঘশ্বাস ফেলল। উঠুন লুহান স্যার, ওনার জন্য ডক্টর ডাকুন। লুহানের মাঝে ভাবাবেগ ঘটল না। ফুল নিরুপায় হয়ে সোহামের সামনে গেল। আপনি ডক্টর ডাকুন। সোহাম জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে কপাল চুলকাতে লাগলো। অপ্রস্তুত হয়ে বলল, ডাক্তারকে সাথে আনার কথা ছিল না মার্সিফুল, তুই বললে আজই তোকে আনার ব্যবস্থা করব। তার কথার প্রেক্ষিতে উদ্যান চোখ খুলে সোহামের পানে চাইল। উদ্যানের সাথে চোখাচোখি হতে সোহাম আটকে উঠল। উদ্যানের রক্তচক্ষু যেন অশনি কিছু সংকেত দিচ্ছে। ফুল কপালে জমে থাকা ঘামটুকু ওড়না দিয়ে মুছে লম্বা শ্বাস টেনে নিল। অনির দিকে ফিরে বলল, অনি স্যার, ফার্স্ট এইডও কি নেই? ফুলের উন্মনা আচরণে অনি কিয়ৎক্ষণ ভাবনায় পড়ে গেল। অনিলা দোতলা থেকে হাত নাড়িয়ে বলল, আমার কাছে আছে, আমি এখনই নিয়ে আসছি। অনিলা ফার্স্ট এড নিয়ে নিচে এলো। ফুল সেটা হাতে তুলে উদ্যানের পাশের গদিতে বসে পড়ল। হাত বাড়িয়ে উদ্যানের হাত ধরতে গেলে উদ্যান বাম হাতে ফুলের হাত শক্ত করে ধরে থামিয়ে দিল। আচমকা হস্তক্ষেপে ফুলের শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। উদ্যান সোফায় ঘাড় নামিয়ে রেখে অত্যন্ত বিরস মুখে বলল, তুমি বলে যাচ্ছ আমার ক্ষত স্থানে মলম লাগানোর অনুমতি নেই তোমার? ফুল বিরক্ত হয়ে ঠোঁট কাঁপিয়ে বলল, বাচ্চাদের মতো বেহুদা জেদ কেন করছেন? আপনার ক্ষতস্থানে মলম লাগিয়ে আমি বড়লোক হয়ে যাব না, বুঝলেন? ভদ্রলোকের মতো হাত এগিয়ে দিন। উদ্যান বিড়বিড়িয়ে বলল, বড়লোক না হয়ে গেলে তুমি এমন ক্ষতও সরিয়ে তুলতে পারো যেগুলো আমি বয়ে বেড়াতে চাই। সাইকোলজির মধ্যে কারো যন্ত্রণা লাঘব করার চেষ্টায় তাকে নিজের প্রতি সবচেয়ে নিখুঁতভাবে দুর্বল করে তোলে। মূলত তোমার সহানুভূতি কেবলমাত্র সদায়তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি আমি। কথাগুলো ফুলের কানে মন্ত্রপাঠের মতো শোনালো। আপনি যদি মনে করে থাকেন মন্ত্রপাঠ করলে ক্ষত শুকিয়ে যাবে, তাহলে ভুল ভাবছেন আপনি। উদ্যান সোজা হয়ে বসলো। ফুলের হাত থেকে ফার্স্ট এড কেড়ে নিয়ে এক টুকরো ব্যান্ডেজ বের করলো। সেটা হাতের তালুতে পেঁচাতে পেঁচাতে বলল, তোমাকে কষ্ট করতে হবে না পেটাল, এই দেখো আমি ব্যান্ডেজ পেঁচিয়ে নিয়েছি, এবার খুশি তো তুমি?
ফুলের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল, ঠোঁট ফুলিয়ে আপত্তি জানালো শুধু ব্যান্ডেজ পেঁচালেই ক্ষত সেরে যাবে? উদ্যান। ঝটপট উঠে দাঁড়ালো, ফুলের কথা খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গিয়ে ধূপধাপ পা ফেলে চলে গেল দৃষ্টিসীমার বাইরে। ফুল নিরাশ হয়ে দৃষ্টি নামাতে ফ্লোরে পড়ে থাকা রক্তের ফোঁটাগুলো নজরে এলো। সে কিছুটা তুলে নিয়ে রক্তগুলো মোছার উদ্দেশ্যে অনেকটা ঝুঁকে গেল। সোহাম বলল, আরে ওই ফুল, ওকে ফ্লোর পরিষ্কার করতে হবে না, আমি সার্ফকে ডেকে দিচ্ছি। ফুল স্ফীত হেসে বলল, এটুকু কাজ আমি অনায়াসে করে ফেলতে পারি সোহম স্যার। আপনি বরং শাহজাদার পিছু পিছু গিয়ে দেখুন, যেই দাম্ভিকতার সাথে বেরিয়ে গেছে, কখন কাকে পানিশমেন্ট দিয়ে বসে বলা যায় না। বিকেলের রোদ তখন তীব্র নেই। পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে আলোটা হয়ে উঠেছে সোনালি। বাতাসে ভেসে বেড়াচ্ছে ভেজা মাটির সোঁদা গন্ধ। দুপুরের অন্তিম ক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ। সেই বৃষ্টি জলে চারিদিকে সবুজাভ অরণ্য আরো সতেজ হয়ে উঠেছে। হাভেলির সামনে দাঁড়িয়ে আছে মজবুত, গড়ন ও উঁচু চাকা বিশিষ্ট কালো রঙের দুটো জিপ র্যাঙ্গলার JK আর্মর। পাহাড়ি পথের জন্য বিশেষভাবে তৈরি এবং ভ্রমণের আমেজে অদ্ভুতভাবে প্রাণবন্ত। উদ্যান ছাড়া বাকিরা জিপের সামনে অপেক্ষা করছে। ফুল দাঁড়িয়ে আছে একটু দূরে, তার পরনে প্যাস্টেল শেডের ফার্সি স্যুট, সূক্ষ্ম এমব্রয়ডারিতে সাজানো, সঙ্গে ফ্লেয়ার্ড প্লাজো। প্রায় 15 মিনিট একভাবে দাঁড়িয়ে থেকে সে এবার বিরক্তিতে ঠোঁট উল্টে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।